আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সারা বাংলাদেশ থেকে এখন একটা কথাই শোনা যাচ্ছে, সেটা হলো যে সব দল দেখা শেষ, এবার আমরা জামাতে ইসলামীকে এককভাবে দেখতে চাই বা ইসলামপন্থীদের এককভাবে দেখতে চাই। আমরা আওয়ামী লীগকে গত 15 বছর দেখেছি, এর আগেও দেখেছি। আমরা বিএনপিকে এর আগে দেখেছি, বর্তমান দেখতেছি। তো এই দুই দলের মধ্যেই দুর্নীতি আছে, চাঁদাবাজি আছে, মানুষের সম্পদ লুণ্ঠন আছে। কিন্তু জামাতে ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি নেই, কারো সম্পদ দখল করা নেই, সৎ এবং যোগ্য লোক হচ্ছে জামাতে ইসলামের মধ্যে। তো আমরা এবার জামাতে ইসলামীকে ভোট দিতে চাই। তো জামাতে ইসলামের জয় জয়কার অবস্থা এবার। কিন্তু জামাতে ইসলামী এত সফলভাবে সামনে এগিয়ে যাচ্ছে, এটিএম আজহারুল ইসলামের মুক্তি হলো, নিবন্ধন পেল, প্রতীক পেল। তো জামাতে ইসলামীকে কি এইভাবে এগোতে দিবে? ভারতপন্থী যে অংশটা আছে তারা কি এগোতে দিবে? না, জামাতে ইসলামীকে সঠিকভাবে এগোতে দিচ্ছে না। জামাতে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে এবং বিএনপির লোকেরাই জামাতে ইসলামীকে এখন রাজাকার রাজাকার বলে গালি দেয়, এই পর্যন্ত। তো আপনি মন খারাপ করবেন না, কারণ আপনি ইসলামিক দল করতেছেন, আপনাকে গালি দিবে না এটা কখনোই মানা যায় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও গালি দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে গণক, জাদুকর, পাগল, এরকম কথা বলা হয়েছে। তো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি, তাকে এই কথা বলা হয়েছে, তো আপনাকে বলবে না? আপনার এটা ধৈর্য ধরে থাকতে হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিকিৎসা করার জন্য সবচাইতে বড় একজন চিকিৎসককে আনা হয়েছিল, তার নাম হচ্ছে জেমাত আজদি। তো ওই চিকিৎসককে নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমাদের মসজিদের যে সানি খুতবা আছে, ওই খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জেমাত আজদিকে পড়ে শুনাইছিল। তো ওই লোকটা বললো যে এত সুন্দর কথা আপনি বলতে পারেন, আপনি নাকি পাগল, আপনাকে চিকিৎসা করার জন্য আমাকে নিয়ে আসছে, আপনি আবার এই খুতবাটা আর একবার শুনান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার শুনাইছে। পরবর্তীতে দুইবার শোনার পরে এই জেমাত আজদি ইনি মুসলমান হয়ে গেছিলেন। তো জামাতে ইসলামীকে এইভাবে গালি দিতে দিতে যখন জামাতে ইসলামীর স্পর্শে আসবে, তারা জামাতে ইসলামী করতে শুরু করে। তো প্রিয় দর্শক, বর্তমান সময়ে জামাতে ইসলামীকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। তো কারা কারা এই ষড়যন্ত্র করতেছে, কারা কারা আগে থেকেই আলটিমেটাম দিয়েছিল যে তোমাদের আমৃত্যু আঘাত করব, তো সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। কোনোভাবেই জামাত শিবিরের রাজনীতি সফল হতে দিবে না ইউনূস সরকারের একাংশ। তারা জামাতের রাজনীতি এখানেই থামিয়ে দিতে চায়। জামাত জনগণের তুমুল ভালোবাসা পাচ্ছে, সমর্থন পাচ্ছে, চারিদিকে স্লোগান উঠেছে, সব দল দেখা এখন জামাত শিবিরে বাংলাদেশ। প্রমাণিত হয়েছে জামাত শিবির ছাড়া রাজনীতি সৎ থাকতে পারে না, সৎ নেই। জামাত শিবিরের মধ্যে হচ্ছে দুই একটা চোর নেই তা না, আছে, কিন্তু তুলনামূলক যে কারো চাইতে ইন কম্পেয়ার উইথ এনি আদার জামাত ইজ দ্য বেস্ট। এটা এখন মানুষ ফিল করছে। বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের মানুষ, এমনকি হিন্দু জনগোষ্ঠীরাও তারা জামাত ক্ষমতায় চায়। এখন তো জামাতকে থামাতে হবে। কিভাবে থামাবে? সেই থামানোর প্রজেক্ট ইনিশিয়েট হয়েছে এবং এখানে একটা সূক্ষ্ম হিসাব দেখেন, কত সূক্ষ্মভাবে খেলা হচ্ছে। মানে সরকারের নীতিটা এরকম, জামাতকে যদি 2 টাকা দেওয়া হয় তাহলে আপনার থেকে 200 টাকা নিবে। তারা 2 টাকা দিয়ে 200 টাকা নিয়েছে। যেমন জামাতকে এই সরকার কি দিয়েছে? এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিয়েছে। যদিও সরকার দেয়নি, কোর্ট দিয়েছে, কিন্তু ওটা সরকার না চাইলে হতো না। জামাতকে তার নিবন্ধন ফিরিয়ে দিচ্ছে, এটাও সরকার দিয়েছে, সরকার না চাইলে হতো না। এই 2 টাকা দিয়েছে। এটা দেওয়ার পরেই জামাত এগিয়ে যাবে। জামাত এটিএম আজহারুল ইসলাম নির্বাহী পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, মজলিস সদস্য হিসেবে শপথ নিয়েছেন, কর্মপরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বড় একটা পজিশন পাবেন, হয়তো বা নায়েবে আমির হবেন, কারণ নায়েবে আমির সংখ্যা নির্ধারিত নয়। এটা কি হতে দেওয়া যায়? না, যায় না। কি করতে হবে তাহলে? 2 টাকা নিয়েছি, এখন 200 টাকা আদায় করতে হবে। 2 কদম সামনে যেতে দিয়েছি, এখন 200 কদম পেছনে নিয়ে যাবো ওদেরকে টেনে। এটা হচ্ছে এই সরকারের একটা অংশের প্রজেক্ট। এবং ডক্টর ইউনূস নিজেও এদের কাছে অনেকটা অসহায়। তারা কারা আমি আসছি। দর্শক, তার অংশ হিসেবে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞায় জামাতকে ঢুকিয়ে দিয়েছে এমনভাবে যে জামাত 71-এ সশস্ত্র যুদ্ধ করেছে, অর্থাৎ জামাতের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তারাও মুক্তিযোদ্ধা। আপনি চিন্তা করেন, গেজেট অনুযায়ী, যেটা আওয়ামী লীগ আমলেও হয়নি, যে জামাত 71 সালে সশস্ত্র যুদ্ধ করেছিল। সশস্ত্র যুদ্ধ আওয়ামী লীগ আমলেও কিন্তু জামাতের বিচার করেনি। আল বদর, আল শামস, রাজাকার বাহিনী এদের বিচার করেছে, যারা মিলিশিয়া বা প্যারামিলিশিয়া বাহিনী ছিল। কিন্তু জামাতকে সরাসরি মিলিশিয়া বা প্যারামিলিশিয়া বা আর্মড কোন অর্গানাইজেশন, এটা আওয়ামী লীগও বলেনি। যে জামাত নেতাদের সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় বিচার করেছে। কিন্তু এখন সে জামাতকে 71-এ সশস্ত্র যোদ্ধা হিসাবে দেখানো হচ্ছে। অতএব সেই জামাতের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে সেটাই মুক্তিযুদ্ধ এবং তারা মুক্তিযোদ্ধা, এই তো।
মানে এটা হচ্ছে বিশাল পরিকল্পনা, যে এই গেজেটের মাধ্যমে আগামী 10-15 বছর পর, বা ওই যে কিছু কথা কিছুদিন আগে চাউর হয়েছিল না, যে জামাত এই ট্রাইব্যুনালে 71-এ জামাতের সংগঠিত অপরাধের জন্য বিচার হতে হবে, যেহেতু আইন হয়েছে, আগে আইন ছিল না, হাসিনা আমলে আইন ছিল না, এখন হয়েছে, অতএব এখন জামাতের বিচার হতে হবে। এই এনসিপির ছেলে বা অনেকে বলেছিল, এবং এই যে মাহফুজ বলেছিল তোমাদের পূর্বপুরুষদের চাইতেও করুণ পরিণতি ভোগ করতে হবে, আমৃত্যু আঘাত করব, এটাই হচ্ছে আমৃত্যু আঘাত, এটাই হচ্ছে পূর্বপুরুষদের সাথে করুণ পরিণতি ভোগ করার প্রজেক্ট। এটাই এখন ফাঁস হয়েছে, যে গেজেটে জামাতের নাম মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সংজ্ঞায়। বুঝতে পারছেন তাহলে কি প্রজেক্ট, নেপথ্যে কারা? ওই মাহফুজরা যারা হুমকি দিয়েছিল তারা। এবং ওই মাহফুজ যখন জামাতকে আমৃত্যু আঘাতের হুমকি দিল এবং পূর্বপুরুষদের চাইতেও করুণ পরিণতি ভোগ করার হুমকি দিল বর্তমান প্রজন্মের জামাতকে, তারপরে কোইন্সিডেন্টলি মাহফুজ বোতল খেলো, যারা বোতল মারলো বা মাহফুজের বিরোধিতা করলো, তারপরে সরকারের একটা অংশ আপনাদের মনে আছে মাহফুজের পাশে দাঁড়িয়েছিল, কি যে জামাতের 71-এর ভূমিকা নিয়ে প্রশ্ন করার কারণেই মাহফুজের মাথার উপর বোতল মারা হয়েছে। কে কে বলেছিল? এই সরকারের সিনিয়র সচিব মর্যাদার প্রেস মিনিস্টার, ডেইলি স্টারের বাংলা বিভাগের প্রধান গোলাম মুর্তজা, ফাইয়াজ তাইয়েব না কে আছে না একটা, এই সরকারের লোক। তো দর্শক, এই লোকগুলোই এই জামাতকে এই মুক্তিযুদ্ধের সংজ্ঞায় ঢুকিয়েছে, জামাতকে নিজাম ইসলাম পার্টি, এরা জড়িত। এখানে মজার বিষয়, সাবেক শিবির একটা অংশ যারা বিভিন্ন দল করে তারা খুশি, কারণ কি, যে এরা চায় যে জামাত দিয়ে রাজনীতি হবে না, এই জন্যই তারা নতুন দল করেছে, যে এখন জামাতের লোকজন আমাদের দল করো, এই দল এটা আগাতে পারবে না, 71-এর এই বিতর্ক কাটিয়ে উঠতে পারবে না। আওয়ামী লীগ গেছে, তারপরও আবারও তারা 71 বিতর্কে আটকে পড়ছে, আগের চাইতে বড় সমস্যায় পড়ছে, ওতে বিতর্ক করে লাভ নেই। এটা হচ্ছে পরিকল্পনা সরকারের, যে কোনোভাবেই জামাতের রাজনীতি সফল হতে দিবে না, আগাতে দিবে না। জামাতের অগ্রগতি দেখেই তারা আটকে দিচ্ছে। এমনকি এই জন্যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে, যেমন শেখ মুজিব মুক্তিযুদ্ধকে নিয়ে, এগুলো ফাও কথা। শেখ মুজিবের মুক্তিযুদ্ধ হিসেবে শেখ মুজিবের অবদানকে কেউ ঘাটা করতে পারবে না, এটা জামাতের লোকজন, বিএনপির লোকজন বিশ্বাস করে না বা করবে না। সাপোজ এটা হয়নি, যদি এরকম হতো যে শেখ মুজিব কোনো মুক্তিযোদ্ধা ছিল না, ওটা বিএনপি জামাতেরও কেউ বিশ্বাস করবে না, কারণ মুক্তিযুদ্ধ হয়েছে শেখ মুজিবের নামে। তো এখানে এই শারজিস আলমের একটা ফেসবুক পোস্ট, মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তান সেনাবাহিনীর কাছে ইচ্ছাকৃতভাবে বন্দী ছিলেন শেখ মুজিব, এটা আবার গণমাধ্যম রিপোর্ট করেছে। তো এগুলোর অর্থ কি? এইসব পোস্ট কেন দিচ্ছেন? একদিকে জামাতের বিরুদ্ধে কিছু না বলেও জামাতকে একদম জায়গা মতো খেয়ে দিচ্ছেন, যে জামাত সশস্ত্র যুদ্ধ করেছিল, যে সংগঠন সশস্ত্র যুদ্ধ করে এই দেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, এই স্বাধীনতার বিরুদ্ধে, ওই সংগঠন এই দেশে রাজনীতি করবে, এটা হতে পারে না, এটা তো কমন সেন্স। কিন্তু জামাত সশস্ত্র যুদ্ধ করেন, এদের পলিটিক্যাল মিস্টেক করেছিল, এবং তারা 16 ডিসেম্বরের পর সবাই বাংলাদেশপন্থী হয়ে গিয়েছে। এখন এই শেখ মুজিবের বিরুদ্ধে বলে এটা হচ্ছে জামাতের বিরোধিতা যে করা হয়েছে, এটা ধামাচাপা দেওয়া। এই যে দেখেছেন না গণমাধ্যমগুলো, শেখ মুজিবকে বাদ দেওয়া হয়েছে, এটা নিয়ে মিথ্যাচার ছড়ালো, এবং আলোচ্য বিষয় কিন্তু এটা যে শেখ মুজিব সহ 400 আওয়ামী লীগ নেতা মুক্তিযুদ্ধের তালিকা থেকে বাদ, তাজউদ্দিন, 4 নেতা এরা নাকি বাদ, যদিও এরা বাদ না। আবার সরকারের দায়িত্বশীল লোকজন ফেসবুকে বা বিভিন্নভাবে বলেছে না এরা বাদ না, এরা মুক্তিযোদ্ধা। এর মানে তলে তলে সিস্টেমে জামাতকে একদম পাকিস্তানি মিলিটারির মতো বানিয়ে দেওয়া হলো, অথচ এটা মিডিয়া আলোচনা হতে দেয়নি, আলোচনা এনেছে অন্য ফেক নিউজ, এটা ধামাচাপা দেওয়া হয়েছে। কিন্তু ঘটনা তো ঘটিয়ে দিয়েছে, যদিও আমাদের নজর তার এড়ায়নি, আর জামাত এত বোকা না। এই পরিকল্পনা, এই মাহফুজ বা ডেইলি স্টার, প্রথম আলো গং, এই ভারতপন্থী গং, যারা ইসলামী রাজনীতির অগ্রগতি কিছুতেই সহ্য করতে পারছে না বা পারবে না, তারা এভাবেই ইসলামপন্থী দল নিজাম ইসলাম, জামাত ইসলামীকে আটকে দিচ্ছে। নিজাম ইসলাম তো ছোট দল, তাদের নিয়ে বিতর্ক হচ্ছে না, বিতর্ক হচ্ছে জামাত নিয়ে। তার উপরে উপরে আওয়ামী লীগকে লেলিয়ে দিয়েছে যে আওয়ামী লীগেরটা নিয়ে নড়াচড়া হোক, তোলপাড় হোক, গালাগালি হোক, কিন্তু জামাতের কাজ যেটা, জামাতের যা খাওয়ার সেটা তো করে দিয়েছে। মূল টার্গেট এখানে জামাত, আওয়ামী লীগ নেই। এই যে নতুন গেজেট মুক্তিযুদ্ধের সংজ্ঞার, এটাকে আওয়ামী লীগকে ক্ষতি করার কোনো উদ্দেশ্য না, এখানে মূল জামাতকে বাজ দেওয়া, জামাতকে দিয়েছে। কিন্তু যে বিতর্কটা দেখছেন এটা কৃত্রিমভাবে বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে মাহফুজ তথ্য উপদেষ্টা, সংবাদপত্রগুলো সব তার আন্ডারে, স্বাধীনতা আছে, এত বড় একটা গেজেট নিয়ে এত বড় মিথ্যাচার প্রচার করবে সব সংবাদপত্র? এটা হয় না, এটা মাহফুজদের গোচরেই যে এটা নিয়ে তোলপাড় হোক, আর জামাতকে সিস্টেম বানিয়ে দিয়েছে, এটা আবার ধামাচাপা খাক, জামাত বুঝবে কিছুদিন পর, আর এটা আবার বুঝতে পারলে জামাত আবার কোন সময় আমাকে বোতল মারে কে জানে। এই হচ্ছে অবস্থা দর্শক, জামাতের রাজনীতি কিছুতেই সফল হতে দিবে না ওরা, বিরাট পরিকল্পনা ওদের। কিন্তু ইন কনক্লুশন আমি বলতে চাই, আওয়ামী লীগ, ভারত সবাই মিলে যেটা পারেনি সেটা অন্য কেউ পারবে, এটা অসম্ভব। জামাত আল্লাহর রহমতে এগিয়ে যাবে, সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো যুগে যুগে নমরুদ, ফেরাউন, আবু জেহেলেরা
ইসলামী রাজনীতির বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, তারপরেও ইসলাম কিন্তু তাদের কারণে ঠেকিয়ে নেই। ইসলাম তার আপন গতিতেই চলছে, তো এখনও চলবে ইনশাল্লাহ, যে যতই ষড়যন্ত্র করুক। কারণ বাংলার জনগণ বুঝে গেছে যে জামাত ইসলামী ছাড়া তাদের কোনো গতি নেই। কারণ যেই দলে এখন আসবে তারাই ওই মানে লুটে পুটে খাবে, চাঁদাবাজি করবে, দখলদারিত্ব করবে। কারণ একটা দল ক্ষমতায় না আসতেই যে পরিমাণ শুরু করেছে, এখনই জনগণ বুঝে গেছে যে এরা যদি ক্ষমতায় আসে কী হতে পারে। তো এই কারণে জামাতে ইসলামের প্রয়োজন। জামাতে ইসলামী কোনো নেতাকর্মীরা কারো একটা টাকা চাঁদাবাজি করে না, কারো দখলদারি করে না, কারো জায়গা দখল করে না, জমি জমা দখল করে না, ঘর বাড়ি দখল করে না। জামাতে ইসলামের নেতাকর্মীরা নিজের পকেটের টাকা দিয়ে জনগণের সেবা করে। তো তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে রাষ্ট্রের একটা টাকাও এদিক ওদিক যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের যেমন খোলাফায়ে রাশিদিনের সমাজ চলেছে, ওই রকম করেই চলবে ইনশাল্লাহ। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। দর্শক, আপনাদের মতামত কি? জামাতে ইসলামের পিছনে লেগে এরা কত দূর কী করতে পারবে, জামাতে ইসলামের ক্ষতি করতে পারবে? আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।